হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আন্দোলনকারী আমাদের সামনে জড়ো হয়েছে। আচ্ছা, আমরা আন্দোলনকারীদের কাছ থেকে আমরা কিছু কথা জানতে চাই। আজকে তো সারাদিন আপনারা এখানে ছিলেন, যাত্রাবাড়ির আন্ডারে ছিলেন নাকি? তো সারাদিন থেকে তো অনেক পরিস্থিতি আমরা শুনেছি, অনেক কিছু এখানে ঘটেছে। তো আপনারা যদি এই ব্যাপারে একটু বৃত্তান্ত আলোচনা করতেন তাহলে। জি, আজকে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। প্রচুর মানুষ আমাদের আন্দোলনের সাথে যোগদান করেছে। সকাল থেকে এরকম কোনো হতাহত না হলেও যখন মানুষ খুব কম ছিল তখন শুরুতে ছাত্রলীগের ছেলেরা এখানে গুলি নিয়ে প্রবেশ করেছে। 11:30টার দিকে তারা গুলি গুলি সহ অস্ত্র, ধারালো অস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র সকল কিছু তারা ব্যবহার করেছে। 3 জন তখন নিহত হয়েছে। আরো কত আহত হয়েছে তার হিসাব করা যাচ্ছে না। এরপরে তারা থানায় আশ্রয় নেয়। সেখানে আমরা সকল শিক্ষার্থী প্রচুর শিক্ষার্থী সেখানে অবস্থান করি। সব সাধারণ জনগণ সেখানে আমাদের সাথে ছিল। সেখানে থানায় তারা আশ্রয় নিয়েছে। পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে। পুলিশ বলেছিল তারা আত্মসমর্পণ করেছে। আমরা তাদের কথা মেনে নিয়েছি। আমরা থানার সামনে অবস্থান করছিলাম। তাদেরকে কিছু করিনি। কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারীরা এখানে গেট ভাঙা ভাঙা শুরু করলো। গেট যখন ভাঙলো তারা চাইলে আমাদেরকে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারতো। তারা নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, তারা অনাহারে যে যা যা অস্ত্র ছিল সব ব্যবহার করেছে। গুলি অনাহারে গুলি ছুড়েছে, কোনো কথা মানে শুধু গুলি, যেদিক থেকে গুলি, সাউন্ড গ্রেনেড সবকিছু মেরেছে। প্রথমে ফাঁকা ফায়ার করছে, সবাই যখন দৌড় দিচ্ছে তারা থেমে যেতে পারতো, তারা থামেনি। তারা প্রচুর গুলি করেছে। আমার সামনে কতজন মারা গেছে তার জানার বাইরে। এই যে এরকম পিঠে এভাবে গুলি নিয়ে কত লোক যে আছে তার জানা, তার হিসাব করা যাবে না। হাসপাতালে খবর নেন, একটা দুটো হাসপাতাল, সব হাসপাতালে আছে এরকম শিক্ষার্থী। সকলে সকলে আহত। শুধু এটা নয়, এই যে নাক নাক থেকে রক্ত পড়ছে, একবার বন্ধ হয়েছে, কিছুক্ষণ পরে আবার পড়ছে। কিভাবে আহত হয়েছে? এগুলো কাদের কাছে? তারা কি শান্তভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে পারতো না? তাদের কাছে নেই? তারা টিয়ার শেল ইউজ করলে আমরা 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 কিভাবে আহত হতাম? তারা কি নিয়ন্ত্রণ করতে পারে না? এই যে আজকে মানে আদালতের মধ্যে একটা মানে যে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করার যে একটা ইয়া ছিল কথা, আদালতের কাছে যে একটা জিজ্ঞাসা ছিল যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি হবে কিনা, এটা বন্ধ করা যায় কিনা, কিভাবে বন্ধ করা যায়, আদালত কিন্তু আজকে সেটা খারিজ করে দিয়েছে। তাহলে আদালত যে খারিজ করে দিয়েছে, এখন পুলিশের আচরণটা আগে থেকে কেমন হতে পারে বলে মনে করেন? পুলিশের আচরণ তো বরাবরই খারাপ ছিল। আদালতের রিট হয়েছে কি হয় নাই পুলিশ তো তার মনে হয় তোয়াক্কাই করে না। আজকে বলে এখানে ভালো, কালকে এখানে গুলি, কালকে এখানে গুলি, তো পরশু অন্য জায়গায় গুলি। তাদের গুলি তো থামছে না, তারা তো গুলি করছেই। এই রিটের কোনো ফলাফল তো আমি কোনো জায়গায় দেখছি না। কি হবে এই রিট করে? রিট তো খারিজ হবেই। এজন্যই তো আমাদের আন্দোলন। এই দেশে কোনো স্বাধীনতা নেই, কোনো আইন নেই, কোনো বিচার ব্যবস্থা কিছু নেই। এজন্যই আমাদের আন্দোলন। তো আজকে যে আন্দোলন, তো আজকে সম্ভবত আন্দোলনের মানে আগামীকাল তো আন্দোলন ঘোষণা হয়েছে যে সারা দেশে সমাবেশ হবে, ছাত্রদের সমাবেশ হবে, পরবর্তী দিন আবার সারা দেশে লং মার্চ, ঢাকা লং মার্চ হবে। এই যে আগামীকাল এবং আগামী পরশু দিনের যেই কর্মসূচি, সেটাকে সামনে রেখে এখন আপনাদের সবার করণীয় কি, আমাদের সবার করণীয় কি, কি মনে করেন? আমাদের সবার করণীয় আমরা যেখান থেকে যে যেভাবে পারি তাদের এই ডাকের সাথে একত্রিত হব। যে যেভাবে পারি, যে যেভাবে পারি। আমরা যদি শ্রম দিয়ে না আসতে পারি, যেভাবে পারি মানসিকভাবে হলেও সাহায্য দিই, ন্যূনতম মানসিকভাবে একসেপ্ট করি যে আমাদের দাবিটা কি সঠিক নাকি সঠিক না, নিজের অবস্থানটা ন্যূনতম ক্লিয়ার করি। যদি কেউ সাথে আসতে পারে সরাসরি এটা তো ভালো, যদি না আসতে পারে ন্যূনতম নিজে মানবিকতাটা প্রকাশ করুন। অভিভাবকরা তো অনেকে জি, আসতে দিচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে সরকার পদত্যাগের এক দফা দাবি উত্থাপন করা হয়েছে। এখন আন্দোলন চলমান আছে। এখন এই আন্দোলন তো আসলে পিছু হওয়ার কোনো কারণ নাই। এই আন্দোলন তো চলতেই থাকবে, যাই কিছু হোক, যেভাবেই হোক। এই আন্দোলন চলবে। আমরা আমাদের শহীদ ভাইদের রক্তে অবমার্জনা করা শিখিনি। আমরা তাদের রক্তের সঠিক মূল্য নিয়েই আসব। যতদিন পর্যন্ত আমরা এই দেশকে পুরোপুরি স্বাধীন হয়েছে, বাক স্বাধীনতা, সকল ধরনের স্বাধীনতা আছে, যতদিন পর্যন্ত আমরা এটা সিওরিটি দিতে পারছি না, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা যেই ধরনের কর্মসূচি দিবে আমরা তার সাথে আছি, আমরা তা মেনেই চলবো। অভিভাবকরা এখনো অনেক ভয় পাচ্ছে। সো ভয় পাওয়ার কারণে অনেকে আসতে দিচ্ছে না। সেক্ষেত্রে আসলে আপনারা ছাত্র পক্ষ থেকে কি বলতে চান অভিভাবক? অভিভাবকদের ভয় পাওয়া কোনো অবাক করার বিষয় না। অভিভাবকরা ভয় পেতেই পারে। পুলিশের যে রিঅ্যাকশন, বাকি সকল ফোর্সের যে রিঅ্যাকশন, অভিভাবকরা ভয় পাবেই। অভিভাবকরা যা করছে, গত 15 বছর থেকে তারা প্রতিষ্ঠিত। পুলিশ গুলি করবে, তারা কেন তাদের সন্তানদের মৃত্যুর হাতে ঠেলে দিবে? মায়ের তো ভালোবাসা আছেই। কিন্তু তাদের কাছ থেকে আমি চাবো যে তারা একটু সাহস করে তাদের সন্তানকে আসার সুযোগ দিন। দেশ পরিবর্তন হওয়ার সময় এসে গেছে।
আমাদের যে সেনাবাহিনী, আমরা তো সবাই সেনাবাহিনী নিয়ে অনেক গর্ববোধ করি। আসলে সেনাবাহিনীর একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেই জায়গায় সেনাবাহিনী কিন্তু অনেকটা বলা হয়েছে যে সেনাবাহিনীর গুলি কিন্তু ঝরেনি, যা গুলি ঝরেছে সেটা পাকা গুলি ছিল, আর সেনাবাহিনী গুলির হিসাব নিছে। তো এখন পরবর্তীতে গতকাল যে কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে সেনা প্রধান কিন্তু বলেছে যে মানুষের উপর আর কোনো ধরনের নির্বিচারে গুলি করা যাবে না, গুলি হবে না। এখন সেনাবাহিনীর যে এই যে বক্তব্য, আসলে কি এটা আমরা কোনো আশা পাই কিনা সেনাবাহিনীর এই বক্তব্য থেকে? সেনাবাহিনীর বক্তব্যের সাথে আমি বর্তমান পরিস্থিতিতে মিল দেখতে পাচ্ছি। তবে অতীতের যে কথাটি বললেন যে তারা ফাঁকা গুলি করেছে, ভিডিও প্রমাণ আছে যে তারা কোনো ফাঁকা গুলি করেনি। তাদের গুলি ফাঁকা গুলি ছিল না। তারা যেভাবে গুলি করেছে, এভাবে তো আমি কখনো তাদেরকে যুদ্ধের সময়, দেশের প্রয়োজনের সময় তাদের কখনো এভাবে এভাবে ব্যবহার করতে দেখিনি। মিয়ানমারে এত এত অশান্তি চলছে, বাংলাদেশ মিয়ানমার বর্ডারে, এখানে তাদের 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 অ্যাগ্রেশন কোথায়, তাদের কাজ কোথায়, অ্যাক্টিভিটি কোথায়? তারা তো দেশের মধ্যে দেখাচ্ছে যে অ্যাক্টিভিটি, ওখানে দেখায়নি কেন? বর্তমানে তারা হয়তো আমাদের গুলি করবে না বলেছে, কিন্তু অতীতে তো তা ছিল না। তারা তো কিছুদিন আগে আমরা দেখেছি তারা কিভাবে গুলি করেছে, এগুলোকে তারা মিথ্যা কিভাবে বলবে? গুলির হিসাব নিবেন, কত নিবেন? আপনাদের এই গুলি ফায়ার করার দরকার কি ছিল? কোনো দরকার ছিল? ফাঁকা আওয়াজ দেওয়ার দরকার কি ছিল? স্টুডেন্টরা তো পলাচ্ছিল, ভিডিওতে দেখা যাচ্ছিল। কেন ফাঁকা আওয়াজের দরকার ছিল? আপনাদের আমরা অনেক সম্মান করি। আবারও ফেসবুক ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, যেমন আজকে কিন্তু ফেসবুক ইন্টারনেট সচল নাই। আমরা যেখানে জায়গায় ফেসবুক ইন্টারনেট আবারও বন্ধ করা হয়ে গেছে। এই যে ফেসবুক ইন্টারনেট এর আগেও বন্ধ করা হয়েছিল, এখন আবার ফেসবুক ইন্টারনেট বন্ধ হয়েছে। এখন এই যে ফেসবুক ইন্টারনেট বন্ধ, এই অবস্থায় আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, এদের এখন করণীয় কি? কিভাবে তারা সামনের দিকে তাদের কর্মসূচি চালিয়ে যাবে? ছাত্রদের এখন আর ইন্টারনেটের প্রয়োজন নেই। ছাত্ররা আগে তাদের দরকার ছিল কবে কি আছে, কবে কি নেই এটা জানার, কিন্তু এখন তারা বলে দিয়েছে, সকল জনতা জানে আমাদের এখন মূল উদ্দেশ্য কি। আমরা সকলেই যে কোনোভাবে যে কোনো প্রান্ত থেকে যদি জানতে পারি আমাদের পরবর্তী কর্মসূচি কি, আমরা আসবো। যদি নাও জানতে পারি, তাও আমরা দেখার জন্য আসবো যে কিছু হচ্ছে কিনা, আমরা তা করবই। আমরা নিজেরাও এর সাথে আছি। এই যে তখন প্রথম দিকে কিন্তু হেলিকপ্টার কিন্তু বাংলার আকাশে ঘুরেছিল, এবং এটা সবারই কম বেশ সবাই বলে, আলোচনা আছে যে হেলিকপ্টার থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছিল, যদিও বলা হয় থাকে হেলিকপ্টার থেকে গুলি নাকি ছোড়া হয়নি। কিন্তু এখন আবার আন্দোলন যখন খুবই একটা বেগ পাচ্ছে আন্দোলনের, আবার আকাশে হেলিকপ্টার দেখতে পাচ্ছি, এই ব্যাপারে কি বলবেন? আকাশে হেলিকপ্টার, এটা তো খুবই মানে হাসি, কষ্টের হাসি। এটা কি আসলে রাষ্ট্র কর্তৃক এটা হতে পারে কিনা, যে হেলিকপ্টার বা আমাদের যে ছাত্র আন্দোলন বা যে কোনো আন্দোলনে বাংলাদেশের ভূখণ্ডে এইভাবে হেলিকপ্টার কি আসলে আন্দোলনের মধ্যে চলমান থাকতে পারে কিনা? হেলিকপ্টারের কথাটি শুনে আসলেই মন থেকে হাসি আসছে, কিন্তু হাসিটা সেই হাসি না, হাসিটা খুব দুঃখে নিয়ে হাসি। এইভাবে কেন এইভাবে কেন নির্যাতন করা হবে? আমরা আন্দোলন করতে এসেছিলাম, হেলিকপ্টারের কি দরকার? আমরা কি যৌক্তিক দাবি চাইনি? এই দাবিটা এত দূর গড়াতো না, তারা যদি মেনে নিত। তারা উত্তেজনা বাড়িয়েছে, হেলিকপ্টার ব্যবহার করেছে। হেলিকপ্টার তো আমরা সাধারণত ব্যবহার করতে দেখি না কোনো জায়গায় এরকম প্রয়োজনে। আমাদের যখন আগুনও লাগে তখনও তাদের হেলিকপ্টার আসে, ঘন্টার পর ঘন্টা দেরি হয়ে যায়। এখন আমরা যখন ছাত্ররা আন্দোলন করছি, তারা চিন্তাই করছে না হেলিকপ্টার কখন আনতে হবে, সাথে সাথে প্রয়োজন পড়ছে এনে ফেলছে।